শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবছরও স্যালাইনের ঘাটতি মেটাতে নির্ভর করতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপরই। জুনের মধ্যে স্যালাইন তৈরি শুরুর নির্দেশ থাকলেও এখনও লাইসেন্সের আবেদনই করেনি ইডিসিএল এর গোপালগঞ্জ কারখানা। 2 মাসেও তা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। স্যালাইন পর্যাপ্ত না হলে এবছরও ডেঙ্গু চিকিৎসার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি। রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম এবং অসহযোগিতায় সংকট তৈরি হয়েছে বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তবে বায়রা বলছে সিন্ডিকেটের দায় তাদের নয়। সংকট নিয়ে বুধবার ঢাকায় দেশটির হাই কমিশনারের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। শুধু সম্পদ অর্জনই নয়, পাসপোর্ট তৈরিতেও মিথ্যার আশ্রয় নিয়েছেন সাবেক আইজিপি বেনাজির আহমেদ। পরিচয় গোপন করে বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়েছিলেন পাসপোর্ট। এদিকে অর্জিত সম্পদের বৈধ উৎস দেখাতে না পারলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এবারে বিস্তারিত। এ মাসেও চালু করা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারি ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান ইডিসিএল এর গোপালগঞ্জ কারখানা। ফলে এবছরও ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের ঘাটতি মেটাতে নির্ভর করতে হচ্ছে বেসরকারি ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠানগুলোর ওপরই। অসাধু মজুদ ব্যবসায়ীদের ঠেকাতে আগে থেকেই প্রস্তুত থাকার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মাহমুদ কমলের রিপোর্ট। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সাধারণত 2 ধরনের স্যালাইন ব্যবহার করা হয়। একটি সাধারণ স্যালাইন, আরেকটি গ্লুকোজ মিশ্রিত স্যালাইন। গেল বছর চাহিদা অনুযায়ী বাজারে স্যালাইনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েন রোগীর স্বজনরা। সে সময় শিরায় দেয়া 87 টাকার 1 লিটারের সাধারণ স্যালাইন 5 গুণ বেশি দামেও বিক্রি হয়। প্রায় একই অবস্থা ছিল 91 টাকার 1 লিটারের গ্লুকোজ মিশ্রিত স্যালাইনেরও। অসাধু মজুতদারদের সিন্ডিকেট ভাঙতে না পারায় সমালোচনায়ও পড়তে হয় স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন মহলকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে ডেঙ্গুর পিক টাইমে প্রতিদিন গড়ে 10,000 রোগী ভর্তি থাকে হাসপাতালে। প্রতি মাসে স্যালাইনের চাহিদা 7.5 থেকে 8 লাখ লিটার। এর মধ্যে সাধারণ স্যালাইন 5 লাখ আর গ্লুকোজ মিশ্রিত স্যালাইন 3 লাখ লিটার। সেই হিসেবে সর্বোচ্চ সংক্রমণ সময় মে থেকে অক্টোবর, এই 6 মাসে হাসপাতালগুলোর প্রয়োজন অন্তত 48 লাখ লিটার স্যালাইন। সংকট ঠেকাতে গেল 24শে মার্চ এক সভায় সরকারি ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড ইডিসিএলকে জুন মাসের মধ্যে স্যালাইন উৎপাদন শুরুর নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এখনও লাইসেন্সের আবেদনই করেনি প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ কারখানা। আগামী 2 মাসেও তা সম্ভব হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। 10 তারিখের মধ্যে আমরা টার্গেট নিয়েছি, শেষ কমপ্লিট করে ফেলবো। আমরা কমপ্লিট করার পরে কিন্তু আমরা কাগজপত্র সহ টোটাল জিনিসগুলো কিন্তু ড্রাগসে অ্যাপ্লিকেশন জমা দিব। জমা দেওয়ার পর ওনারা একটা টিম গঠন করে আমাদের এখানে ইন্সপেকশন আসবে। আসার পরে যদি দেখে যে ফ্যাসিলিটিস ওকে, দেন তারা কিন্তু আমাদেরকে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ইস্যু করবে। ড্রাগসের অনুমোদন দেওয়ার পরে আমরা যে র ম্যাটেরিয়ালস আছে না, 30 থেকে 45 ডেজ লাগে। আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আপনি 1-2 মাসের মধ্যে এটা তারা লাইসেন্স পাইতে পারে আর কি। শুধু সরকারি হাসপাতালের চাহিদা মেটাতে ইডিসিএল এরই মধ্যে আমদানি ও ক্রয় বাবদ প্রায় 43 লাখ লিটার স্যালাইন সংগ্রহে রেখেছে। এর বাইরে ডেঙ্গু রোগীদের একটা অংশ চিকিৎসা নেন বেসরকারি হাসপাতাল ও বাসায়। গেল বছর সংকটের পেছনে অসাধু মজুতদারদের দায়ী করে ফার্মাসিউটিক্যালসগুলো। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার শুরু থেকেই সেদিকে নজর না রাখলে বাজার পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। এখনও চ্যালেঞ্জটা আমার কাছে ফ্লুইডটাই মনে হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যদিও ফ্লুইডে আমাকে সবাই আশ্বস্ত করেছে, কিন্তু আমার কাছে এই আশ্বাসটার উপরে আমাকে নির্ভর করতে হচ্ছে। দেখেন, আমার ব্যক্তিগত সক্ষমতার বাইরে গিয়ে অন্যের আশ্বাসের উপর আমাকে নির্ভর করতে হচ্ছে, যেহেতু ফ্লুইডে আমাদের কোনো নিজস্ব প্রোডাকশন হাউস নেই। এইবার করেছি আমরা যে প্রত্যেক হাসপাতালকে স্যালাইন ক্রয় করার আমরা ক্ষমতায়ন করেছি, যে যদি কোনো হাসপাতাল স্যালাইন না থাকে সে নিজেই কিনতে পারবে। স্যালাইন হোক বা অন্য যে কোনো একটা জীবন রক্ষাকারী ওষুধ হোক, তাদের ওখানে কত মজুদ আছে, এই মজুদ কতটুকু আছে, এটা এখনকার দিনে জানা কিন্তু অসম্ভব কিছু না। যেহেতু এইগুলো আগের থেকে নোন, আমরা ফ্যাক্টরগুলো জানি,
তাহলে সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে তারা যেন আগের থেকেই নড়ে চড়ে বসে যে না, আমরা এই ঘটনার পুনরাবৃত্তি করতে দিব না। ইডিসিএল এর গোপালগঞ্জ কারখানা চালু হলে সরকারি ব্যবস্থাপনায় প্রতি মাসে স্যালাইনের অন্তত ৮০ ভাগই পূরণ করা সম্ভব। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম এবং তাদের সংগঠন বায়রার অসহযোগিতায় সংকট তৈরি হয়েছে। বায়রার নেতারা বলছেন, যারা বাজারটিতে সিন্ডিকেট করেছেন এই দায় তাদের নিতে হবে। রিপোর্ট করছেন মাশরেক রাহাত। ৭৯,০০০-এর জায়গায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ করে প্রয়োজনীয় সব কাজ শেষ করার পরও মালয়েশিয়ায় যেতে পারেননি প্রায় ১৭,০০০ কর্মী। এরা গেল ৩ দিন ধরে ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে, টাকা ফেরত কিংবা দেশটিতে যাওয়া যায় কিনা সে আশায়। তবে অনেক প্রতিষ্ঠানই বন্ধ থাকায় পড়েছেন দুর্ভোগে। কিছু টাকা আছে, আসার কথা বলছিল, উনি আসেনি। এখন আমি টাকা ফেরত চাই, কিন্তু আমার টাকা তো এখন ফেরত পাচ্ছি না। দ্রুত এটা দাবি জানাচ্ছি, আমার টাকাটার ব্যবস্থা করে দেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ছাড়পত্র পাওয়ার বাইরেও আরও ৩৩,০০০ কর্মীর মালয়েশিয়া যাওয়ার চাহিদাপত্র ছিল। তবে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার অসহযোগিতা ও শ্রমবাজারটিতে অনিয়মের কারণে সংকট তৈরি হয়েছে। লিস্ট তৈরির পরে আমাদেরকে যদি দেয়, তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরা কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। বাইরার নেতারা বলছেন, সংগঠনের যেসব সদস্য অনিয়ম করেছে তাদেরকেই এই সংকটের দায় নিতে হবে। সিন্ডিকেটের সাথে মিটিং হয়েছে, যদি সমন্বয় করতেন প্রথম থেকে তাইলে কিন্তু আজকের এই সিচুয়েশনটা তৈরি হতো না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আপনার কর্মীরা যে যেতে পারে নাই, এই কর্মীরা যে না যাওয়ার সম্পূর্ণ দায় কিন্তু ১০০ সিন্ডিকেটকে নিতে হবে। এটা বাইরার ২২০০ সদস্য কিন্তু এই দায় নেবে না। শ্রমবাজারটি আবারও খুলতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। মালয়েশিয়া যেহেতু উন্নত ১৪টা কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে, তো তাদের দেশে যেহেতু সিন্ডিকেট নেই, তারা কিভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠাচ্ছে, ডেফিনেটলি এটা তাদের সাথে আলোচনা করে নেপালের সাথে বা বেশি পাঠায়, আমাদের পরেই নেপাল পাঠায়, মিয়ানমার পাঠাচ্ছে বা শ্রীলঙ্কা পাঠাচ্ছে, তো তাদের সাথে ইন্দোনেশিয়া পাঠাচ্ছে, তাদের সাথে কাউন্টার পার্টের সাথে কিন্তু আলোচনা করতে পারে আমাদের সরকার যে তোমরা কিভাবে পাঠাচ্ছ। একই সিস্টেম, সেই দেশে সিন্ডিকেট নাই, আবার একই সিস্টেম আমাদের দেশে সিন্ডিকেট আছে। এদিকে চলমান সংকট নিয়ে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে আগামী বুধবার বৈঠক করবেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, যা কোরবানির ঈদের পর থেকে কার্যকর করা হবে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ২০২২ সালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময়সূচি করা হয়েছিল। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে আবারও ৯টা ৫টা অফিসের সময় নির্ধারণ করা হয়। এছাড়াও বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, জাতীয় জীব নিরাপত্তা নীতি এবং ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়ালস ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪-এর খসড়া অনুমোদন করা হয়। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে শাহবাগ থানা সরানো হবে। অর্জিত সম্পদের বৈধ উৎস দেখাতে না পারলে বিচারের মুখোমুখি হতে হবে বেনজিরকে, বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অন্যদিকে নিষেধাজ্ঞা না থাকায় বেনজিরের বিদেশে যেতে বাধা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বেনজিরের দুর্নীতি আর দেশ ছাড়া নিয়ে টানা সমালোচনা অব্যাহত রেখেছেন বিএনপির মহাসচিব। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। ২০২০ সালের ৪ মার্চ সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন বেনজির আহমেদ, যেখানে পরিচয় দেয়া হয় বেসরকারি চাকরিজীবী। যদিও সে সময় র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। শুধু পেশা গোপনই নয়, সরকারি চাকরিজীবী হিসেবে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করে আইন ভঙ্গ করেছেন বেনজির আহমেদ।
সাবেক এই পুলিশ কর্মকর্তার বিপুল সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত। আর সম্পদের অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় ঢাকায় বাড়িসহ কিছু সম্পদ বিক্রি করে এবং ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বেনজির। বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বৈধ উৎস দেখাতে না পারলে বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে বলছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অন্যায়ভাবে এই সম্পদটা আহরণ করেন, যদি অন্যায় যদি হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যে দুদক যে তদন্ত করছে তদন্ত করে রিপোর্ট দিলে বিচার হবে। তো সম্পদ যদি কারো বৈধ পথে যে কেউ সম্পদ করতে পারে, সংগ্রহ করতে পারে, সম্পদের মালিক হতে পারে, কিন্তু সেই যে সম্পদ যে উনি যে এটাকে যখন আহরণ করছেন বা এটাকে যে অ্যাকোয়ার করতেছেন সম্পত্তিটা, সেটা তার বৈধ ইনকামে হয়েছিল কিনা সেটা হলো বিষয়। আগামী 6 জুন দুর্নীতি দমন কমিশনে বেনজির আহমেদকে তার সম্পদের হিসাব দিতে তলব করা হয়েছে। বেনজির আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি বিদেশ যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার দেশ থেকে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। নজিরবিহীন দুর্নীতির পরও বেনজিরের দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং র্যাবের ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? বেনজির আহমেদ দেশ ছাড়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্ট থেকে রাতের আঁধারে সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল। সম্প্রতি তার এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেয় আদালত। ক্ষমতার দাপট দেখিয়ে এই সম্পদ তিনি কিনেছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির তার ক্ষমতার অস্বাভাবিক প্রয়োগ করেছেন সরকারি সম্পত্তির উপরও। এলজিইডির প্রায় 250 মিটার পাকা সড়ক দখল করে নির্মাণ করেছেন তার পার্কের প্রধান ফটক, যা সার্বক্ষণিক কড়া পাহারায় বন্ধ রাখা হতো পার্কের নিরাপত্তায়। রাস্তা বন্ধ থাকায় পার্কের পাশে ও ভেতরে থাকা নিজেদের জমি ও মাছের ঘেরে যাতায়াত বন্ধ হয়ে যায় সবার। জীবন জীবিকার পথ বন্ধ হলেও ভয়ে নীরব থাকা ছাড়া কিছুই করার ছিল না কৃষকদের। সরকারি রাস্তা সে আটকাই দিয়েছে, আমাকে ওদিকে যেতে পারিনি, আমাকে জমিতে আমরা যেতে পারি না, জায়গায় যেতে পারি না। জমিতে সব তো কোনো সমস্যা আসতে দেয় না, আর বেশি বেশি কথা কয়। ফসল করিয়া খাওয়ার মতো কোনো পরিবেশ নেই। সরকারি ভূমি হোক, রাস্তা হোক, কোনো সম্পত্তি কোনো ব্যক্তি দখলে নিতে পারে না। আমরা বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নেব। শুধু গোপালগঞ্জ নয়, বেনজির ও তার পরিবারের সাভানা ইকো পার্কের থাবার বিস্তৃতি হয়েছে মাদারীপুরেও। রাজৈর উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত সাতপাড়া ডুমুরিয়া মৌজার শত শত পরিবারের 170 বিঘা জমি গ্রাস করেছেন বেনজির। তার লোভের সবচেয়ে বড় শিকার হয়েছে স্থানীয় সনাতন ধর্মী পরিবারগুলো। এত কষ্টের পর জমি ডুক করছিলাম, বাড়ি কষ্টে জমি ডুক দিয়েই চার যাই নেই ওদের। একটু জমি দিয়া একজনের কাছ থেকে ওই জমি কাটে অন্য জমি ভাঙিয়ে ফেলছে, আর তার বাধ্যতামূলক দিতে হয়েছে দেওয়া রাখছে। ভয় ঠয় দিয়া থাকতির বানায় ডাকড়া কইয়া জোর করে নিয়ে গেছে জমি। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত বেনজির আহমেদের কেনা সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন। আমার বিশ্বাস এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে এবং ফৌজদারি আইনে তার নামে অবশ্যই তার সাজা হবে। তবে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগের পর নানা বিধিনিষেধের পরও সাভানা পার্ক নিয়ে নতুন নতুন অভিযোগ উঠেছে ওই এলাকায়। আদালত সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিলেও রাতের আধারে কয়েকটি ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। এমনকি ব্যাংক লোন নিয়ে করা খামার থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেকগুলো গরু। গাজীপুর ও কক্সবাজার সহ আরও কয়েক জায়গায় বেনজিরের সম্পদ আছে বলে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে বের হয়ে এসেছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। আসছে ঈদুল আজহায় ঢাকায় কোরবানি হওয়া গরুর লবণযুক্ত চামড়া সর্বনিম্ন 1200 টাকায় কেনা বেচা হবে, আর ঢাকার বাইরে এর দাম হবে সর্বনিম্ন 1000 টাকা। রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ট্যানারিগুলোতে পশুর যত চামড়া আসে তার 55 ভাগই পাওয়া যায় এক ঈদুল আজহায়। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে এবার কোরবানিতে সারা দেশ থেকে 1,07,00,000 মতো পশুর চামড়া পাওয়া যাবে। এর মধ্যে গরুই
55 লাখ, যার লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম এবার 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকার জন্য। আর রাজধানীর বাইরে বর্গফুটের দর ধরা হয়েছে 50 থেকে 55 টাকা। তবে বর্গফুটের হিসাবের বাইরে কোরবানিদাতাদের সুবিধার্থে চামড়ার সর্বনিম্ন দামও বেঁধে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠক থেকে। আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো 1200 টাকায়, ঢাকার চামড়া 1200 টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো। আমরা ঢাকার বাইরে চামড়া 1000 টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। বৈঠকে সিদ্ধান্ত হয় আসছে ঈদুল আজহায় দেশে খাসির বর্গফুট লবণযুক্ত চামড়া বেচাকিনা হবে 20 থেকে 25 টাকার মধ্যে, আর ছাগলের ক্ষেত্রে এই দর হবে 18 থেকে 20 টাকা। বৈঠকে চামড়া সংরক্ষণে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও তাগিদ দেওয়া হয়। বলা হয় কোরবানির 3 থেকে 4 ঘন্টার মধ্যেই চামড়ায় পর্যাপ্ত লবণ দিতে হবে। এজন্য কোরবানির পশুর হাটে লবণের বিক্রির ব্যবস্থা করারও পরামর্শ আসে। এই বছর যে ওয়েদার আপনার যে গরম পড়েছে, আমরা মনে করি যে লবণটা আসলে আমাদের জরুরি, যে লবণ সরবরাহ ব্যবস্থাপনাটা যদি স্মুথলি করা যায়, গ্রামগঞ্জে পৌঁছানো যায়, তাহলে আমরা এই চামড়াটা সংরক্ষণ করতে পারবো। গরমের এই মৌসুমে 3 থেকে 4 ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে, সেই পচনে প্রায় 40% চামড়াই নষ্ট হয়ে যাবে। তখন আর ট্যানারি মালিকরা চামড়ার দামই দেবে কি? সেই সাথে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য ট্যানারি মালিকরা যেন পর্যাপ্ত অর্থায়ন পান, সেজন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম কমানো হয়েছে। 30 টাকা কমিয়ে জুন মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দর 1363 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা 3 মাসের মতো এলপি গ্যাসের দাম কমল। ফাতিমাতুজ জোহরার রিপোর্ট। বিশ্ববাজার থেকে আমদানি করা প্রোপেন আর বিউটেনের মিশ্রণে স্থানীয় কারখানায় তৈরি হয় তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এ দুই কাঁচামালের দরের উপরে নির্ভর করে দেশে এলপিজির দাম কত হবে। এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, জুনে বিশ্ববাজারে প্রোপেন আর বিউটেনের গড় দাম আছে $570, যার উপর ভিত্তি করে দেশে প্রতি কেজিতে 2 টাকা 53 পয়সা কমিয়ে এলপি গ্যাসের দাম 113 টাকা 55 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এতে 12 কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম দাঁড়িয়েছে 1363 টাকা। আগের মাসে যা ছিল 1393 টাকা। 30 টাকা পূর্বের তুলনায় কমেছে। কোম্পানি বিক্রি করে 1268 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করে 1318 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1363 টাকায়। নতুন দর কাঠামো অনুযায়ী 5.5 কেজির সিলিন্ডার বিক্রি হবে 625 টাকায়। 1703 টাকা নির্ধারণ করা হয়েছে 15 কেজি সিলিন্ডারের সর্বোচ্চ দাম। 2839 টাকা দিতে হবে 25 কেজি সিলিন্ডারের জন্য। আর হোটেল রেস্টুরেন্টে ব্যবহৃত 45 কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছে 5110 টাকা। এর বাইরে গাড়িতে ব্যবহার হওয়া এলপিজি বা অটো গ্যাসের গ্রাহক পর্যায়ের দাম প্রতি লিটারে 1 টাকা 39 পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 62 টাকা 53 পয়সা। সোমবার সন্ধ্যা থেকে নতুন দর কার্যকর করা হয়েছে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস, তার উপরে নির্ভর করে আমাদের এই মূল্যগুলি। সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল $583 টাকা 25 পয়সা $25। এই মাসে হয়েছে $570.25, অর্থাৎ কমেছে $13। আর এই জন্যই কিন্তু মূল্যটার কমার কারণ। হিসেব বলছে 2023 সালে জুন মাসে দেশে 12 কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে 1078 টাকায়। সেই হিসেবে গৃহস্থলীর প্রয়োজনীয় এই জ্বালানির দর বছরের ব্যবধানে 285 টাকার মতো বেড়েছে। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিক্ষা, খেলাধুলা, বিনোদন প্রতিটি ক্ষেত্রে ডেটা সায়েন্টিস্ট প্রয়োজন হবে বলেছেন তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবি আয়োজিত ডেটা সায়েন্স প্রতিযোগিতা ডেটাথনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিম। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনও স্যালাইন তৈরির লাইসেন্সের আবেদনই করেনি ইডিসিএল এর গোপালগঞ্জ কারখানা। ডেঙ্গু চিকিৎসা চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা।
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। বায়রার কারণেই সংকট বলছে প্রতিমন্ত্রী। দায় নিতে নারাজ বায়রা। এবং পরিচয় গোপন করে পাসপোর্ট নিয়েছেন বেনজির। সম্পদের উৎস দেখাতে না পারলে মুখোমুখি হতে হবে বিচারের, বলেছেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।